কিন্তু ভেতরে ঢুকেই বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি টের পেলাম। দরজাটা আধ খোলা ছিল, নানা সেটা ধীরে টেনে বন্ধ করে দিলেন। আমার বুক ধকধক করতে লাগল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলেই নতুন নতুন ভিডিও পাবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা, তাই দেরি না করে এখনই লাইক দিয়ে দিন। ভিডিও দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখাবেন, কারণ আপনার শেয়ার করা একটা ভিডিও কারো উপকারে আসতে পারে। আমাদের চ্যানেলে নিয়মিত ভালো ভালো কন্টেন্ট পাবেন, তাই সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। ভিডিওর একদম শেষে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে, তাই মাঝপথে ছেড়ে দেবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি, তাই পাশে থাকুন। আর আমরা চেষ্টা করব আপনাদের নতুন কিছু উপহার দিতে। চ্যানেলটা ছোট হলেও আপনাদের সাথে বড় হবে, তাই এখনই সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সেদিন মা বাজারে গিয়েছিল, বাবা অফিসে, আর আমি একা বসে বই পড়ছিলাম। হঠাৎ করেই নানা এসে বলল, চল দাদা, আমার ঘরে বসি, তোকে একটা গল্প শোনাবো। কথাটা শুনে প্রথমে মনে হলো স্বাভাবিক, নানা তো ছোটবেলা থেকেই গল্প শোনাতেন। কিন্তু ভেতরে ঢুকেই বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি টের পেলাম। দরজাটা আধ খোলা ছিল, নানা সেটা ধীরে টেনে বন্ধ করে দিলেন। আমার বুক ধকধক করতে লাগলো। আমি আস্তে করে বললাম, নানা, আমি বই পড়ছিলাম, পরে আসি। কিন্তু নানা মুচকি হেসে বলল, নানা, তুই আমার সাথে একটু বস, গল্প শোন, ভয় কিসের? সেই হাসিটা অদ্ভুত মনে হচ্ছিল। তার চোখে দৃষ্টিতে এক ধরনের অস্বাভাবিকতা ছিল, যা আগে কখনো খেয়াল করিনি। আমি বসে পড়লাম, কিন্তু মন ভেতরে ভেতরে কাঁপছিল। নানা অকারণে আমার কাঁধে হাত রাখল, তারপর বলল, তোকে আমি খুব ভালোবাসি, তোকে ছাড়া আমার কিচ্ছু নেই। কথাগুলো সাধারণ হলেও তার স্পর্শে ছিল অন্যরকম চাপ। আমি শরীর সরিয়ে নিতে চাইছিলাম, কিন্তু নানা আবারও এগিয়ে এলো। আমি ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক হচ্ছে না। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কথা আটকে গেছে। আমি সাহস করে বললাম, নানা, আমি বাইরে যাব, খেলতে যাব। কিন্তু সে আবারও বলল, এখন কোথাও যাবি না, আগে আমার কাছে বস। তার কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু তাতে এমন এক জোর ছিল যে আমাকে আটকে দিচ্ছিল। আমি জানতাম কিছু একটা খারাপ হতে যাচ্ছে, তাই বুকের ভেতর জোরে ধকধক শুরু হয়ে গেল। নানা তখন দরজার দিকে একবার তাকালো, তারপর আবার আমার দিকে ঝুঁকে এলো। আমি উঠে দাঁড়াতে চাইছিলাম, কিন্তু সে আমার হাত চেপে ধরল। ভয়ে আমার চোখে পানি চলে এলো। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। তখন হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে কারো ডাক শোনা গেল। সেই শব্দে আমি জোর করে গলা খুলে চিৎকার দিলাম, মা! যদিও মা ছিল না, তবে আমার চিৎকার শুনে পাশের খালা দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। নানা তড়িঘড়ি করে আমার হাত ছেড়ে দিল। আমি দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। তখন খালাকে দেখেই কেঁদে ফেললাম। কিচ্ছু বলতে পারছিলাম না, শুধু কাঁদছিলাম। খালা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু বলছিলাম, আমি ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। পরে মা বাসায় ফিরে এলে সব খুলে বললাম। মা প্রথমে স্তব্ধ হয়ে গেলেন, তারপর আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই একদম ঠিক করেছিস, ভয় পেলেও কথা বলেছিস, এটাই সাহস। বাবা অফিস থেকে ফিরলে মা সব জানালেন। বাবা রাগে ফেটে পড়লেন। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু বাবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, বললেন, তুই আর ভয় পাবি না, আমরা তোর পাশে আছি। সেদিন রাতে আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল যদি আমি কিছু না বলতাম তবে হয়তো আরও খারাপ কিছু হতো। তখন আমি নিজেকে বললাম, কখনো চুপ থাকা যাবে না। যদি মনে হয় কিছু ভুল হচ্ছে, তবে সাথে সাথেই সেটা কাউকে বলতে হবে, কারণ চুপ থাকলে দোষীর সাহস বেড়ে যায়। আমি ছোট হলেও বুঝে গেছি, নিরাপদ থাকা মানে শুধু দরজা বন্ধ করা নয়, নিরাপদ থাকা মানে নিজের ভেতরের ভয়কে ভাঙা আর সত্যিটা বলে ফেলা। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আর কিচ্ছু মনে লুকাবো না। মা বাবার কাছে সব বলবো, কারণ ওরাই আমার আসল ভরসা।
আর কেউ যদি আমাকে কষ্ট দেয়, যতই সে আপনজন হোক, সেদিনের ঘটনার আমি আর পর কখনো চুপ করে আমি থাকব না। ভেতরে ভেতরে ভেঙে গিয়েছিলাম। বাইরে কাউকে কিছু বললেও মনে হচ্ছিল কেউ বুঝতে পারছে না আমি ঠিক কী ভয় পেয়েছিলাম। মা আমাকে বারবার জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছিলেন। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলছিলেন আমি খুব সাহসী। কিন্তু আমার ভেতরে যে ভীতি তৈরি হয়েছিল তা যেন বুকের ভেতরে জমাট হয়ে রইল। রাতে ঘুমোতে গেলেই মনে হতো দরজাটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। নানার সেই দৃষ্টি যেন ঘরের অন্ধকারে ভেসে উঠছে। আমি চমকে উঠে বসে পড়তাম। মা এসে পানি খাওয়াতেন, জিজ্ঞেস করতেন কি হয়েছে। আমি শুধু বলতাম দুঃস্বপ্ন দেখেছি। আসলে সেটা দুঃস্বপ্ন ছিল না, বরং দিনের আলোর ভেতরে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা, যা আমি ভুলে যেতে চাইছিলাম কিন্তু ভুলতে পারছিলাম না। মা আমাকে বললেন, ভয় পেলেও সত্যি কথা বলাই সবচেয়ে বড় শক্তি। আর যদি কেউ আমাকে অস্বস্তিতে ফেলে তবে সেটা কখনোই সহ্য করব না। আমি ভাবছিলাম, আমি যদি সেদিন চিৎকার না করতাম, যদি খালা দরজায় না আসতেন, তবে কি হতো? ভাবতেই গা শিউরে উঠছিল। বাবা একদিন আমার পাশে বসে বললেন, শোন, যেই হোক যদি তোকে ভুলভাবে স্পর্শ করে তবে চুপ করে থাকবি না। তুই চিৎকার করবি, দৌড়ে বেরিয়ে যাবি, আর আমাদের বলবি। বাবার গলা শক্ত ছিল, যেন তিনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে আমি আর একা নই। এরপর আমি ধীরে ধীরে সাহস ফিরে পেতে শুরু করলাম। কিন্তু নানার মুখ দেখলেই বুক ধকধক করতে শুরু করত। যতই দূরে থাকতে চাইতাম, তবুও ওর উপস্থিতি টের পেলেই ঘর ভারী হয়ে যেত। একদিন দুপুরে আমি উঠোনে খেলছিলাম। নানা বারান্দা থেকে ডাক দিলেন। আমি প্রথমে শুনেও সাড়া দিলাম না। সে আবার ডাকলো, এদিকে আয়। আমার বুকের ভেতর ঝড় বইতে লাগলো। আমি জানতাম যদি কাছে যাই তবে আবার অস্বস্তি তৈরি হতে পারে। আমি সাহস করে জোরে বললাম, আমি খেলছি, এখন আসবো না। নানা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন, তারপর ভেতরে চলে গেলেন। আমার হাত কাঁপছিল, কিন্তু ভেতরে একটা শক্তি অনুভব করলাম, কারণ এবার আমি না বলতে পেরেছি। পরে মা এই ঘটনা শুনে বললেন, দেখেছিস, ভয় পেলেও তুই সাহস দেখিয়েছিস, এটা খুব বড় ব্যাপার। আমি বুঝতে পারছিলাম ধীরে ধীরে ভয়কে জয় করতে শিখছি। তবে ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, কেন আপনজন হয়েও কেউ এত খারাপ কিছু করতে চাইতে পারে? কেন একজন নানা, যাকে আমি ছোটবেলায় আঁকড়ে ধরে ঘুমোতাম, সেই হঠাৎ একদিন আমাকে ভয়ের প্রতীক হয়ে দাঁড়ালো? আমি উত্তর খুঁজে পাইনি, কিন্তু একটাই বুঝলাম, বিশ্বাস মানে অন্ধভাবে কারো হাতে নিজেকে তুলে দেওয়া নয়, বরং নিজের নিরাপত্তার বোধটাকে ধরে রাখা। আমি এখন যখনই একা থাকি তখন আশেপাশে শব্দ শুনতে চাই, কারণ নীরবতা আমাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয়। মা আমাকে বোঝান, ভয়কে তুই গল্পে রূপ দে, লিখে ফেল, বল, তাতে ভয় কমে যাবে। আমি চেষ্টা করি, খাতায় লিখি, আবার ছিঁড়ে ফেলি। মনে হয় লিখলেও ঠিক বোঝাতে পারবো না ভেতরের কষ্টটা। তবে যতবার বলি ততবার মনে হয় হালকা হয়ে যাচ্ছি। একদিন স্কুলে শিক্ষক বললেন, যদি কোনো বড় কেউ এমন কিছু করে যাতে তোমার খারাপ লাগে, তবে অবশ্যই বিশ্বস্ত কারো কাছে বলবে। আমি ভেতরে ভেতরে ভাবলাম, স্যার যেন আমার জন্যই বলছেন। আমি খুশি হলাম, কারণ এটা মানে আমি একা নই। আরও অনেকেই এমন কিছু শুনেছে,
হয়তো কেউ এমন কষ্ট ভোগ করছে। তখন আমি ঠিক করলাম, যদি কোনোদিন আমার কোনো বন্ধু এমন পরিস্থিতিতে পড়ে, তবে আমি তার পাশে দাঁড়াবো। কারণ আমি জানি ভয় আর নীরবতার মধ্যে আটকে থাকা কতটা কঠিন। সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে আমি নিজের মনে বললাম, আমি ছোট হলেও আমার কণ্ঠস্বর আছে, আমার অধিকার আছে। আর যদি কেউ সেটা কেড়ে নিতে চায়, তবে আমি কখনোই চুপ করে থাকব না। যতই কাঁদুক মন, যতই কাঁপুক শরীর, আমি সাহস খুঁজে নেব। কারণ আমি জানি সত্য বলাই আসল মুক্তি। দিনগুলো কেটে যাচ্ছিল। আমি বাইরে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তিটা আমাকে তাড়া করত। যখনই শুনতাম নানা আসছে বা আশেপাশে আছে, তখনই বুকের ভেতরটা কেমন আটসাট হয়ে যেত। আমি ইচ্ছে করেই তার কাছ থেকে দূরে থাকতাম। তবুও মাঝে মাঝে এমন পরিস্থিতি হতো যখন এড়ানো সম্ভব ছিল না। একদিন বিকেলে মা রান্নাঘরে ব্যস্ত, আমি বসে টিভি দেখছিলাম। ঠিক তখন নানা এসে পাশে বসে পড়ল। আমি সরে গিয়ে অন্য পাশে বসলাম, কিন্তু সে আবারও কাছে টেনে নিতে চাইল। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেলাম। মা জিজ্ঞেস করলেন, কেন? টিভি দেখছ না? আমি শুধু বললাম, ভালো লাগছে না। আসলে আমি তাকে বলতে চাইছিলাম যে আমি ভয়ে আছি, কিন্তু বারবার জিভ আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল মা হয়তো কষ্ট পাবেন, কিন্তু পরে বুঝলাম সত্য লুকিয়ে রাখা আসলে মা বাবাকেই বেশি কষ্ট দেয়। সেই রাতে বাবা আমাকে পাশে বসিয়ে পড়ালেখা বুঝিয়ে দিচ্ছিলেন। আমি সাহস সঞ্চয় করে বললাম, বাবা, নানাকে আমি ভয় পাই। বাবা প্রথমে অবাক হয়ে তাকালেন, তারপর শান্ত গলায় বললেন, ভয় পাস কেন? আমি কেঁদে ফেললাম, সব খুলে বললাম। বাবা মন দিয়ে শুনলেন, আমার মাথায় হাত রেখে বললেন, তুই একা নস, আমি আছি, তোর মা আছে, তোর পাশে আমরা সব সময় থাকব। বাবা সেই কথাগুলো আমার বুকের ভেতর শক্তি তৈরি করল। মনে হলো আমি আর পুরোপুরি অসহায় নই। কিছুদিন পর আমি স্কুলে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। হঠাৎ করে সেও বলল, তার কাকার কাছে গেলে অদ্ভুত ভয় হয়। আমি চমকে গেলাম। তখন বুঝলাম শুধু আমি নই, আরও অনেকে এমন অভিজ্ঞতার শিকার হয়, কিন্তু সবাই মুখ খোলে না। আমি বন্ধুকে বললাম, ভয় পেলেও তুই মাকে বল, তুই একা থাকবি না। বন্ধুটি প্রথমে চুপ করেছিল, পরে বলল চেষ্টা করবে। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার ভয়কে আমি কাজে লাগাতে পারছি, আমি অন্য কাউকে সাহায্য করতে পারছি। এতে আমি আরও সাহস পেলাম। তবে বাড়িতে নানার উপস্থিতি এখনও আমাকে কষ্ট দিত। তার সামনে দাঁড়ালে মনে হতো আবার কিছু করবে। আমি চোখ সরিয়ে নিতাম। হয়তো সেও বুঝতে পারছিল আমি তাকে এড়িয়ে চলি। একদিন মা বাবা আমাকে নিয়ে বসে বললেন, তুই চাইলে আমরা নানার সাথে দূরত্ব রাখব। আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ। তখন থেকে তারা আমার অনুভূতিকে প্রাধান্য দিতে শুরু করলো। এটা আমাকে ভীষণ নিরাপদ লাগলো, কারণ বুঝলাম আমার ভয়কে তারা গুরুত্ব দিচ্ছে। আমি যখন রাতে ঘুমোতে যেতাম, তখন ভাবতাম আমি যদি সেদিনও চুপ করে যেতাম, তবে হয়তো আজ সব কিছু অন্যরকম হতো। কিন্তু আমি চুপ করিনি, আমি চিৎকার করেছি, আমি বলেছি। এই বলাটাই আমার জীবন বদলে দিয়েছে। আমি এখন জানি নীরবতা ভাঙা মানেই মুক্তি। আমি ছোট হলেও আমার কণ্ঠস্বরের মূল্য আছে। আজ আমি শুধু চাই যারা ভয় পায়, যারা নির্যাতনের শিকার হয়, তারাও যেন সাহস করে বলে ফেলে। কারণ সত্যি একবার মুখ খুললে বোঝা হালকা হয়ে যায়, আর তখনই শুরু হয় নতুন এক যাত্রা, ভয়ের দেয়াল ভেঙে আলোর পথে হাঁটার যাত্রা। সেদিন স্কুল থেকে ফিরে আমি সিদ্ধান্ত নিলাম আর চুপ করে থাকব না। যতবার ভয় আমাকে গ্রাস করবে আমি বলবো, শেয়ার করব। তাই ঘরে ঢুকেই মাকে বললাম, আমি আবার খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি নানা দরজা বন্ধ করছে, আর আমি চিৎকার করলেও কেউ শুনছে না। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, ভয় পেলে বলতে হবে,
ভয় ভেতরে জমিয়ে রাখলে সেটা আরও বড় হয়ে যায়। আমি মায়ের চোখে পানি দেখলাম। তখন বুঝলাম আমার ভয়ের কষ্টটা মা অনুভব করছেন। তিনি নরম গলায় বললেন, তুই কষ্ট পেলেই আমারও কষ্ট হয়, তাই তুই কিছু লুকিয়ে রাখবি না। সেই মুহূর্তে মনে হলো আমি একা নই। মা আমার ভরসা, বাবা আমার শক্তি, আর আমি যদি সত্যি বলতে পারি তবে কেউ আমাকে থামাতে পারবে না। কিন্তু এরপরও নানা যখন বাড়িতে থাকতো তখন পরিবেশ ভারী হয়ে যেত। আমি চেষ্টা করতাম ওর সাথে চোখাচোখি না করতে, কিন্তু সে মাঝে মাঝে এমনভাবে তাকাতো যে মনে হতো সব কিছু আবার ঘটতে পারে। তখন বুক ধড়ফড় করতে লাগত। একদিন দুপুরে বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি অন্ধকার ঘরে বসেছিলাম। হঠাৎ দরজার আড়াল থেকে নানার ছায়া দেখলাম। আমি ভয়ে কেঁপে উঠলাম। সে এগিয়ে এসে বলল, ভয় পাস কেন? আমি সাহস করে জোরে বললাম, তুমি আমাকে ভয় দেখাও, আমি তোমার সাথে থাকব না। আমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কথাটা পরিষ্কার ছিল। নানা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। যদিও ভয় এখনও কাটেনি, তবে মনে হচ্ছিল আমি নিজের কণ্ঠস্বর ব্যবহার করতে পারছি। রাতে বাবা বাসায় ফিরে এলে আমি সব বললাম। বাবা গভীরভাবে শোনার পর বললেন, তুই ঠিক করেছিস। তুই যে কথা বলতে পারছিস এটাই তোর শক্তি। এখন থেকে তুই ভয় পেলেই বলবি, লুকাবি না। বাবার সেই দৃঢ় আশ্বাস আমাকে আরও সাহসী করে তুলল। আমি অনুভব করছিলাম ভেতরে ভেতরে আমি বদলে যাচ্ছি। আমি এখনও ভয় পাই, কিন্তু সেই ভয় আমাকে চুপ করাতে পারে না, বরং আমি জানি কার কাছে বলতে হবে। একদিন স্কুলের শিক্ষক একটা গল্প শোনালেন, যেখানে একটা ছেলে খারাপ কিছুর শিকার হয়েছিল, কিন্তু কাউকে বলেনি। পরে সে অসুস্থ হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে সত্যি লুকালে কষ্ট আরও বাড়ে। আমি সেই গল্প শুনে নিজের অভিজ্ঞতার সাথে মেলালাম। মনে হলো আমি যদি না বলতাম তবে হয়তো আমিও অসুস্থ হয়ে পড়তাম। তখন আরও স্পষ্ট বুঝলাম, সত্য বলা মানে শুধু নিরাপদ হওয়া নয়, মানসিকভাবে সুস্থ থাকা। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আর কোনো গোপন কষ্ট লুকাবো না। যতই ভয় হোক, যতই অস্বস্তি হোক, আমি বলবো, কারণ চুপ থাকা মানে অপরাধীকে শক্তি দেওয়া। আর আমি আর কখনোই কাউকে সেই শক্তি দেব না। সময় কেটে যাচ্ছিল, কিন্তু আমার ভেতরের ভয় পুরোপুরি যাচ্ছিল না। যখনই হঠাৎ কোনো দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতাম, তখনই মনে হতো আমি আবার সেই দিনের ভেতরে ফিরে গেছি। মনে হতো শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি চেষ্টা করতাম নিজেকে ব্যস্ত রাখতে, বই পড়তাম, আঁকতাম অথবা বাইরে বন্ধুদের সাথে খেলতাম। তবুও হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যেত, ঘেমে যেতাম, মায়ের কোলের ভেতরে লুকিয়ে বলতাম, আমি ভয় পেয়েছি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, বলতেন, তুই নিরাপদে আছিস। আমি জানতাম মা আমাকে শান্ত করতে চাইছেন, কিন্তু ভেতরে একটা শূন্যতা থেকে যেত। আমি ধীরে ধীরে বুঝলাম ভয়কে একা হারানো সম্ভব নয়, কথা বললেই শক্তি পাওয়া যায়। তাই আমি স্কুলে কাউন্সেলিং ক্লাসে যখন স্যার বললেন, যদি কারো খারাপ কিছু মনে হয় বা কেউ খারাপ আচরণ করে তবে বলবে, আমি হাত তুলতে পারিনি, কিন্তু মনে মনে বললাম, আমি জানি সত্য বললে বোঝা হালকা হয়। সেই দিন বিকেলে বাবা আমাকে বাইরে হাঁটতে নিয়ে গেলেন। রাস্তার আলো জ্বলছিল, বাতাস বইছিল। বাবা হঠাৎ করে বললেন, তুই যদি ভয় পাস তাতে কোনো দোষ নেই। ভয় মানে তুই দুর্বল নস, ভয় মানে তুই সতর্ক। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম, তারপর আস্তে করে বললাম, কিন্তু আমি বারবার ভয় পাই। বাবা হেসে বললেন, তোর ভয়কে কাজে লাগা। ভয় হলে বলবি, দৌড়াবি, সরে যাবি, তাতে তুই নিরাপদে থাকবি। বাবার কথাগুলো আমার ভেতরে আলোর মতো ঢুকে গেল। মনে হলো ভয় মানেই শেষ নয়, ভয় মানেই লড়াইয়ের শুরু। আমি সেই দিন থেকে ভয় পেলেই লুকাই না, বরং কাউকে বলি।
এতে ভয়টা ছোট হয়ে যায়। তবুও নানা যখন বাড়িতে আসতো তখন বুক ধড়ফড় করত। আমি দূরে থাকতাম, মায়ের কাছাকাছি ঘুরতাম, মা সব বুঝতেন। একদিন আমাকে বুকে টেনে নিয়ে বললেন, তুই যে না বলতে পারছিস এটা সবচেয়ে বড় জিনিস। তুই যেদিন প্রথম চিৎকার করেছিলি সেদিন থেকেই তুই জিতেছিস। আমি চোখ বন্ধ করে মনে মনে ভাবলাম, হয়তো সত্যি আমি জিতেছি, কারণ আমি নীরব থাকিনি, আমি বলেছি। হয়তো তাই আজও আমি বেঁচে আছি, আমি নিরাপদে আছি। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম, শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কথা বলা জরুরি। আমি দেখলাম স্কুলের এক বন্ধু চুপচাপ থাকে, চোখে ভয়। আমি তাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? প্রথমে সে কিছু বলল না, পরে আস্তে করে বলল, তার মামা মাঝে মাঝে অদ্ভুতভাবে কাছে আসে। আমি শিউরে উঠলাম, কারণ বুঝলাম সেও আমার মতো ভয় পাচ্ছে। আমি তাকে বললাম, তুই মাকে বল, ভয় পাস কিন্তু বল, তুই একা থাকবি না। সে চোখ বড় বড় করে তাকালো, বলল, তুই বলেছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আর তাতেই আমি বেঁচে গেছি। বন্ধুটি তখন কেঁদে ফেলল, বলল, চেষ্টা করবে। আমি বুঝলাম আমার অভিজ্ঞতা অন্য কাউকে সাহস দিচ্ছে। তখন আমার মনে হলো, আমি শুধু ভুক্তভোগী নই, আমি একজন বেঁচে থাকা মানুষ যে ভয়কে ভেঙে অন্যকে আলো দেখাতে পারে। সেদিন রাতে আকাশে তারা দেখে আমি নিজের মনে প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বাঁচব ততদিন সত্য বলবো, চুপ থাকব না, ভয়কে ভয় দেখাবো। কারণ আমি জানি দোষী লুকিয়ে থাকে আমাদের নীরবতার ভেতর, আর নীরবতা ভাঙলেই ওদের শক্তি ভেঙে যায়। আমি এখন বুঝি ভয়কে চাপা দিয়ে রাখা যায় না, ভয়কে ভাঙতে হয়। সেই দিন থেকে আমি প্রতিদিন নিজেকে বলি, আমি দোষী নই, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে যে আমার বিশ্বাস ভাঙতে চেয়েছিল। আগে আমি ভাবতাম যদি সবাই জানতে পারে তবে হয়তো আমাকেই দোষ দেবে, কিন্তু এখন বুঝি সত্য বলার দায় কখনো ভুক্তভোগীর নয়। সত্যি লুকানো মানেই দোষীর সাহায্য করা। মা বলতেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় পেলেও সত্য কথা বলা। আমি প্রতিদিন সেই কথাটা মনে করি। এখন যখন স্কুলে ছোটরা আমার সাথে খেলে আর আমি তাদের হাসি মুখে দেখি, তখন মনে হয় আমি চাই ওরা যেন কোনোদিন এমন ভয় না পায়। আমি চাই ওরা যেন জানে কেউ খারাপ কিছু করলে সেটাই অপরাধ, ভুক্তভোগী কখনো অপরাধী নয়। আমি মাঝে মাঝে ভাবি, যদি প্রথম দিন চুপ করে যেতাম তবে হয়তো আজকের আমি এভাবে দাঁড়াতে পারতাম না। আমি যদি চিৎকার না করতাম তবে হয়তো আজও আমি ভয়ের ভেতরে বন্দি থাকতাম। সেই চিৎকারই আমাকে মুক্তি দিয়েছে। আমি এখন জানি চুপ না থাকা মানেই জীবন বাঁচানো। অনেক সময় রাতে আকাশের তারা দেখি আর নিজের মনে বলি, আমি ছোট হলেও আমার কণ্ঠস্বর আকাশ ছুঁতে পারে। আমি যদি সাহস করে বলি তবে আমার মতো আরেকজন শিশুও হয়তো সাহস পাবে। আমি যদি ভয়কে ভয় দেখাই তবে দোষীরা পালাবে। আমি যদি মুখ খুলি তবে আমার মতো আরও কেউ মুক্তি পাবে। আমি ভাবি ভবিষ্যতে বড় হয়ে আমি সবার কাছে এই সত্য বলবো, যাতে কেউ চুপ না থাকে, যাতে প্রতিটি শিশু জানে তারা নিরাপদ থাকার অধিকার রাখে। আমি আজও মনে করি সেই মুহূর্ত যখন নানা দরজা বন্ধ করে দিয়েছিল আর আমি অসহায় হয়ে কেঁপে উঠেছিলাম। আমি ভাবি যদি তখন আমি গলা না খুলতাম তবে হয়তো গল্পটা অন্য রকম হতো। কিন্তু আমি খুলেছি, আমি সত্য বলেছি, তাই আমি আজও আছি, তাই আমি আজও বাঁচি। আর তাই আমি এখন প্রতিজ্ঞা করি, আমার গল্প আমি বলবো, থামবো না। আমার কণ্ঠস্বর অন্যদের পথ দেখাবে, কারণ আমি জানি ভয়ের দেওয়াল ভাঙা যায়, আর সত্যি সত্য বললেই অন্ধকার কেটে যায়, আলো ঢুকে পড়ে, আর সেই আলোই জীবন বাঁচায়।